প্রিয় দর্শক, আজ আমি কোনো রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব একটি ফেসবুক পোস্ট নিয়ে। ঢাকার বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রের মুখে থুতু দিল এক পাকিস্তানি। ঘটনাটা নিয়ে যে আদৌ কোনো হইচই হয়েছে তা মনে হচ্ছে না, বরং আশপাশে যেসব পাবলিক ছিলেন তারা বেশ মজা পেয়েছেন। মোবাইলে ভিডিও তুলেছেন, যে থুতু ছিটিয়েছে তাকে একটা প্রশ্ন কেউ করেননি। হয়তো তাকে স্যার স্যার বলে তোয়াজ করেও থাকতে পারেন। ঘটনাটার বিবরণ পেলাম এক বাংলাদেশের এক ভদ্রমহিলার ফেসবুক পোস্টে। লেখিকার নাম সায়লা শবনম। সায়লাকে আমি চিনি না, তার নামও শুনিনি আগে। হঠাৎই আজ চোখে পড়ে গেল ফেসবুকে দেয়া তার এই পোস্টটি। আর এটা পড়ার পর মনে হলো সায়লা যা লিখেছেন সেটা একটা জাতির ক্ষোভের কথা, বেদনার কথা। তবে শুধু ক্ষোভ বা বেদনার কথা বলেই তিনি শেষ করেননি তার পোস্ট। তিনি সেই বেদনা থেকে বেরিয়ে এসে আত্মসম্মান নিয়ে রুখে দাঁড়াবার কথাও বলেছেন। তার ওই পোস্টের মধ্যে আমি যেন দেখতে পেলাম বাঙালি জাতির স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ। মা কি ছিলেন, কি হইয়াছেন এবং কি হইতে চলিয়াছেন। অর্থাৎ একটা মানুষের আত্মকথন নয়, এটা বহু মানুষের মনের কথা। আর তার জন্যেই এই এপিসোডে ওই পোস্টটিকে বেছে নিলাম। আসুন শুরু করা যাক। সায়লা শবনমের এই পোস্টটি সত্য মিথ্যা কি আছে এই পোস্টে সেটা বিচার করবার জন্য আমি এই আলোচনা করছি না। এই পোস্টটি আমাদের সামনে তুলে ধরে বাংলাদেশের এক বড় অংশের মানুষের মনের ভয়, ক্ষোভ, হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। কেন এমন অনুভূতি তৈরি হচ্ছে, আজ সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সায়লা শবনম শুরু করেছেন একটি ঘটনার বর্ণনা দিয়ে। তার কথাতেই বলা যাক ঘটনাটি। আমরা মাঝে মাঝে তার কথা নেব, মাঝে মাঝে আবার আমাদের কথাও যোগ করে দেব তার মধ্যে। গাড়ির দরজা খুলে তিনি লিখছেন, গাড়ির দরজা খুলে প্রচণ্ড মারমুখী ভঙ্গিতে জঘন্য একটা গালি দিয়ে একজন সাইকেল আরোহীর দিকে তেড়ে গিয়ে গায়ে ধাক্কা দিল। 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাটার ভিডিও নিশ্চয়ই দেখেছেন সবাই। দেখে না থাকলে বলি, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শহীদুল্লাহ হল থেকে সাইকেল নিয়ে বের হয়ে তিনি মেন রোডে ওঠার পর পেছন থেকে একটা সাদা প্রাইভেট গাড়ি সাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর কি হওয়া উচিত ছিল? গাড়িটি থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি সেটি না থামিয়ে সাইকেলটিকে ঠেলে নিয়ে যেতে থাকলেন। ঘটনাটা দেখে রাস্তার আশেপাশে থাকা ছাত্র জনতা গাড়িটি থামিয়ে ভিডিও করা শুরু করলেন। ড্রাইভারের আসনে থাকা লোকটি তখন মারমুখী ভঙ্গিতে বেরিয়ে এলেন এবং উর্দুতে মা সংক্রান্ত অশ্লীল গালি দিয়ে সাইকেল চালকের কাছে ছুটে গেলেন। গিয়ে তাকে আবার কিছু কিলচড় ঘুষি মারলেন এবং তার গায়ে মুখে থুতু দিলেন। এবং এটা যখন তিনি দিচ্ছেন তখন কালো বোরখা পরা একজন মহিলাও গাড়ি থেকে নেমে এসে উদ্ধত ভঙ্গিতে সেই বহেস বা তর্কে যোগ দিলেন। এবং তখন জানা গেল তারা দুজনেই পাকিস্তানি। কিভাবে জানা গেল? নিশ্চয়ই তারা সেখানে বলেছেন। এবং কি বলেছেন? যে বাংলাদেশের এই এরা যেটা তারা সেই 71-এর আগে যখন পাকিস্তান ছিল তখন বাংলাদেশের মানুষদেরকে, তখন তো বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তানের এই বাঙালিদের তারা মানুষ বলেই গ্রাহ্য করতো না। তাদেরকে বুটের ডগায় তাদেরকে সামলে রাখতো, তাদেরকে পায়ের নিচে রাখতো।
তো এই ঘটনাকে কেন্দ্র করে লেখিকার প্রথম প্রশ্ন, স্বাধীনতার ৫৫ বছর পরে ঢাকার মাটিতে একজন পাকিস্তানি কিভাবে এমন ঔদ্ধত্য দেখানোর সাহস পেলেন। আর এখান থেকেই শুরু হয়েছে তার মানসিক যন্ত্রণা। তারপর তিনি ফিরে গেছেন ইতিহাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে কি যেন অপারেশন সানশাইন সম্ভবত নামটা ছিল, মনে পড়ছে যতদূর, সেই পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম বড় আঘাতের অন্যতম শিকার হয়েছিল যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, জগন্নাথ হল, রোকেয়া হল, অসংখ্য ছাত্র, শিক্ষক, কর্মচারী প্রাণ হারিয়েছিলেন। এই ইতিহাস বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসের অঙ্গ হয়ে রয়েছে। এই স্মৃতি শুধু বইয়ের পৃষ্ঠা নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের অংশ। শায়লা শবনম এই ব্যাপারে লিখেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরে ঢাকার মাটিতে পাকিস্তানিরা খুবই স্বাধীন এবং বেপরোয়া হয়ে উঠেছে। ওই পুরুষটি এবং যে মহিলাটি যে ভঙ্গিতে তেড়ে এসে একজন বাংলাদেশি তার প্রতি চরম ঔদ্ধত্য দেখিয়েছেন এবং ঘৃণামূলক তাকে গালাগাল দিয়েছেন, তার মুখে থুতু দিয়েছে, তাতে পাকিস্তান আমলে এদেশের মানুষের প্রতি তাদের আচরণ কতটা ভয়াবহ, ঘৃণ্য, বিদ্বেষপূর্ণ ও বৈষম্যমূলক ছিল তা সহজেই অনুমান করা যায়। পাকিস্তানি এই মানুষগুলো তাদের প্রকৃত চরিত্র এখানে প্রকাশ করেছে, যেটা বাংলাদেশের মানুষের সাথে, বাঙালির সাথে সেই ৭১-এর আগেও তারা করত, সেটা সেই জায়গা থেকে এক চুল নড়েনি তারা। কিন্তু এর জন্য দায়ী কে? পাকিস্তানিদের এই ক্ষমতার সাহস কে করে দিয়েছে? সেটা করে দিয়েছে এদেশের নব্য স্বাধীনতার বয়ানকারীরা, যাদের বিশাল একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক। ২৪শে ওই যে গণ অভ্যুত্থান অথবা ষড়যন্ত্রের অভ্যুত্থান, যেটাই বলুন না কেন, এরাই নেতৃত্ব দিয়েছে। অথচ ৭১-এ অপারেশন সার্চলাইটের প্রথম আঘাতটা কিন্তু এসেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২৫শে মার্চ রাতেই বিশ্ববিদ্যালয়ের কয়েকশো ছাত্র এবং শিক্ষক হত্যার শিকার হয়। রোকেয়া হল থেকে ধরে নিয়ে যাওয়া হয় অনেক মেয়েকে, ছাত্রীদের। পাকিস্তানি নরপশুদের হাতে ধরা না পড়ার জন্য অনেক ছাত্রী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল। তারা কেন জীবন দিয়েছিল? আক্রমণকারী কতটা হিংস্র হলে একটা মানুষ এবং মেয়ে অবলীলায় জীবন দিয়ে দেয়। নিজেদের প্রাণ দিয়ে যারা ৭১-এর স্বাধীনতার অনির্বাণ শিখা জ্বালিয়েছিল দেশে, সেই শিখা নিভিয়ে দিয়ে দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা দিল যারা ২৪শে, সেই ঘোষণায় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রছাত্রীও প্রাণ হারায়নি। কারণ কি? এরাই এখন ৭১-এর পূর্বসূরিদের আত্মদান ভুলে গিয়ে সেই হত্যাকারী পরাজিত পাকিস্তানের বন্দনা করছে উচ্চরবে। এ এক চরম প্রহসন, এই চরম আত্ম অবমাননা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এই যে ঘটনাটি ঘটল, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ছবি বাংলাদেশে এখন খুবই সাধারণ। শবনম আরও জানিয়েছেন, আর একটা বিষয় লক্ষ্য করছি, ইদানিং বাংলাদেশের মাটিতে পাকিস্তানিদের ঘুরতে ফিরতে বেড়াতে প্রচুর দেখা যাচ্ছে। কিছুদিন আগে কুমিল্লার হোটেলে ৪ বছরের একটি বাচ্চাকে ভুল করে রেখে এক বিদেশি পরিবার চলে যাওয়ার ঘটনা মনে আছে আপনাদের? পরে অবশ্য যোগাযোগ করে তারা বাচ্চাটি নিয়ে যায়। ফেসবুকে যখন এই ব্যাপার নিয়ে যখন প্রচুর আলোচনা চলছে,
সেই বাবা মায়ের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে আলোচনা চলছে। নানা লোক, নানা মানুষ বিরূপ মন্তব্য করছেন। তখন লেখিকা শবনম তিনি জানাচ্ছেন, আমি শুধু অবাক হয়ে লক্ষ্য করলাম সেই মানুষগুলো যারা এসছিল, ওই হোটেলে ছিল, বাচ্চাকে ফেলে রেখে গিয়েছিল, তারা সবাই পাকিস্তানি এবং তাদের বহরে 14-15 জন নারী পুরুষ ছিল যারা সবাই পাকিস্তানের নাগরিক। তারা নাকি কক্সবাজার যাচ্ছিল। এই মানুষগুলো এদেশে কি করে, কি আর করে? বাংলাদেশ তো এখন পাকিস্তানের কাছে এক প্রমোদ তরণী, হাহা প্রমোদ তরণী। জমিদার ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া জমিদারি। জমিদারিতে একজন থাকে জমিদার, বাকিরা তার বেতনভোগ থাকে। কিন্তু সেই বেতনভোগদের জন্য জমিদারের ভালোবাসা না থাক, বিশ্বাস থাকতো, একটা আস্থা থাকতো, তার লেশমাত্র নেই বাংলাদেশিদের প্রতি এই পাকিস্তানিদের। এটা কেন? শায়লা শবনম তার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি লিখেছেন, শিবির সভাপতি সাদ্দাম, শিবির মানে আপনারা জানেন জামায়াতের যে ছাত্র সংগঠন, সেটা হচ্ছে শিবির, ছাত্র শিবির। সেই তার সভাপতি সাদ্দাম, তিনি কিছুদিন আগে পাকিস্তানে গিয়ে জামাতে ইসলামীর পাকিস্তান শাখার যে ছাত্র সংগঠন ইসলামী জমিয়তে তালাবা, তার প্রধানের সাথে উষ্ণ মোলাকাত করে এসেছেন। তা ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হতেই পারে, তাদের প্যার মহব্বত হতেই পারে। মূলত তো এই উদ্দেশ্যেই তারা পাকিস্তান সফরে গিয়েছিল। কিন্তু জামিয়াতে তালাবা তাদের এই মোলাকাতের যে ভিডিওটি প্রকাশ করেছেন এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিকে যে গানটি জুড়ে দিয়েছেন, একটি গান উর্দুতে, যার কথাটা হচ্ছে, গানের কথা, মুক্তি বাহিনী কে গুন্ডों से कौन लड़ा था ढाका में, मुल्क की वहदत को नजराने आल बदरे बंगाल दिए, जमियत ने इस धरती को हीरे मोती नाल दिए। বাংলায় এর অনুবাদ করলে অনেকটা এরকম দাঁড়ায়, মুক্তিবাহিনীর গুন্ডাদের বিরুদ্ধে ঢাকায় কে লড়েছিল? আবার খেয়াল করুন, মুক্তিবাহিনীর গুন্ডাদের বিরুদ্ধে ঢাকায় কে লড়েছিল? দেশের ঐক্যের জন্য আলবদর বাংলায় আত্মোৎসর্গ করেছিল আলবদর। জমিয়ত এই মাতৃভূমিকে হীরা, মতি ও রত্ন উপহার দিয়েছে। কি সাহস! মুক্তিবাহিনী ছিল গুন্ডাদের বাহিনী। কে বলছে? পাকিস্তানের জামাত বাহিনীর ছাত্র। কাকে বলছে? বাংলাদেশের জামাত বাহিনীর ছাত্র নেতাকে। যে ছাত্র হয়তো এই গানের তালে নাচ করেছে তার পাকিস্তানি কাউন্টার পার্টদের সঙ্গে। স্মৃতি, লজ্জায় মুখ লুকাও তুমি। মহান ৭১, বাংলাদেশে তোমার জানাজা হয়ে গেছে। দোষ তো পাকিস্তানিদের নয়, দোষ বাংলাদেশের এই যারা সন্তান, এদের। স্মৃতির কম্পিউটার থেকে ৭১কে মুছে দেওয়ার সংকল্প তো পাকিস্তান করেনি, সে কথা তো পাকিস্তান বলেনি, বলেছে তো বাংলাদেশের মহান নোবেল প্রাপক মোহাম্মদ ইউনূস এবং তার চেলা চামুন্ডারা। ভাইয়ের খুনিকে, বোনের ধর্ষককে আপ্যায়ন করে কারা আনছে ঘরে? বাংলাদেশের ক্ষমতায় যারা বসে আছে তারা। শবনম লিখছেন, ওরা এখনও বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কি দৃষ্টিতে দেখে বুঝতে পারছেন তো? মুক্তিযোদ্ধারা পাকিস্তানের কাছে গুন্ডা। বহুদিন থেকে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ওদের বিভিন্ন ন্যারেটিভ দেখছেন না? গত 2 বছর থেকে তো প্রকাশ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার মহোৎসব চলছে। অপেক্ষা করেন, আর কিছুদিন পরে পাকিস্তান ভাঙার জন্য এরা মুক্তিযোদ্ধাদের বিচার দাবি করবে। এরা নিজেদের বর্বরোচিত অপরাধ ঢাকতে এই দেশটাকে অন্যদের হাতে তুলে দিয়েছে ধ্বংস করার জন্য। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারত ছিল পাশে।
যুদ্ধের মাসুল গুনেছিল ভারত। সীমান্ত পেরিয়ে প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন। সেই যুদ্ধে ভারতের প্রায় 3,843 জন সশস্ত্র সেনা প্রাণ হারান। এছাড়া এই বিশাল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়া এবং যুদ্ধের সামরিক ব্যয় মিলিয়ে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ ছিল সেই আমলে 70 থেকে 80 কোটি মার্কিন ডলার। ভারতের সেই আত্মত্যাগকে এখন বলা হয় বাংলাদেশে পাকিস্তানকে ভাঙার চেষ্টা, বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টা নয়। বলা হয় ভারতের প্রভুত্ববাদী আচরণ। ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল সেদিন আমেরিকা। 7ম নৌবহর পাঠিয়েছিল। যুদ্ধে পাকিস্তান বশ্যতা স্বীকার করেছিল বাংলাদেশ বাহিনীর কাছে নয়, ভারতীয় বাহিনীর কাছে। চাইলে ভারত যুদ্ধের নিয়ম অনুসারে যুদ্ধের জয়ী পক্ষ হিসেবে বাংলাদেশকে তার নিজের শরীরে জুড়ে নিতে পারত সেদিন। তা করেনি, কারণ ভারত লোভী নয়। বঙ্গবন্ধু যেই বললেন ভারতীয় সেনাকে দেশে ফিরে যেতে, ভারতের সেনা চলে এসেছিল। তবু সেই ভারত নাকি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, আর সবচেয়ে আপনজনকে পাকিস্তান। সেদিন যাদের বিরুদ্ধে লড়েছিল বাংলাদেশের মানুষ, আর বন্ধুকে আমেরিকা, যারা ছিল 71-এর যুদ্ধে পাকিস্তানের পাশে। এদের মনে বাংলাদেশের জন্য কি আছে? বন্ধুত্ব তৈরি? না, যেটা আছে সেটা তো গোপন চুক্তিতে পেয়ে গেছে আমেরিকা। শবনম লিখছেন, পাকিস্তান এবং আমেরিকা এই দেশ নিয়ে এতটা খেলছে 71-এ নিজেদের পরাজয়ের প্রতিশোধ নিতে। বৈশ্বিক ভূরাজনৈতিক বিভিন্ন চালও আছে এখানে। এটাও 71-এ পাকিস্তানকে আমেরিকার সাহায্যের কারণ ছিল। ওরা কখনো ওদের পরাজয় ভোলে না। তাই বাংলাদেশের জাতীয় সংসদের সামনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করতে হয়েছে। এদেশের রাজনীতি নিয়ে তাদের বিভিন্ন কর্মকর্তার জামাত শিবিরদের মতো বক্তব্য দেয়া, বাংলাদেশে পাকিস্তানিদের ঔদ্ধত্য, ঘৃণ্য আচরণ আর সরকারের নীরবতা সবটাই একই সুতোয় বাঁধা। একটির সাথে আরেকটি মেলান, মিলে যাবে সব। অর্থাৎ ওই যে থুতু ছেটালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রটির মুখে পাকিস্তানি, এবং জনতা মজা পেয়ে ভিডিও তুলল, একটা প্রতিবাদী কণ্ঠ এগিয়ে এসে কৈফিয়ত তলব করলো না, পুলিশ এলো না, এই সব কিছুর সুতো একটাই জায়গায়। পাকিস্তানি জমানার সেই দিনে ফিরে গেছে দেশ। এটাই তো বর্তমান পরিপ্রেক্ষিতে একান্ত স্বাভাবিক। বাংলাদেশের জন্মকথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে নতুন ন্যারেটিভ তৈরি করে মানুষকে খাওয়ানোর। এখন সামনে দুটি পথ, একটি আবার পরাধীন হওয়া, আর অন্যটি হলো স্বাধীনতার জন্য আর একটি লড়াই। শবনম লিখছেন, হয় এই বাংলাদেশ পুরোপুরি ওদের হাতে চলে যাবে, অথবা আরেকটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ হয়ে উঠবে। এর মাঝামাঝি কিচ্ছু নেই। শবনমের এই শেষের কথাটি মনে জোর আনে, বুকে শক্তি আনে। আর একটা 71 চাই, আর একটা রক্তক্ষয়ী সংগ্রাম চাই। গণতান্ত্রিক দেশে রক্তক্ষয়ী সংগ্রাম কথাটা খাপ খায় না, কিন্তু গণতন্ত্র যেখানে চুরি হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে, সেখানে রক্তক্ষয়ী সংগ্রামের প্রয়োজন এসে যায়। এবারের সংগ্রাম আরও শক্ত। সেবার শত্রু ছিল অনেক দূরের দেশে, ঘরেও ছিল সেদিন শত্রু, তবে সংখ্যায় বেশি ছিল না। এবার দূরের শত্রু আছে ঠিকই, কিন্তু ঘরের শত্রু এবার সংখ্যায় ও শক্তিতে অনেক বেশি। আর সবচেয়ে বড় কথা, সংগ্রাম করতে দরকার হয় একটা বড় বাপের নেতৃত্ব। 71-এ যেমন ছিলেন বঙ্গবন্ধু, এবার কে?
বন্ধু, ইতিহাস যখন বিভক্ত হয় তখন সমাজও বিভক্ত হয়। একটি জাতি তখন শুধু বর্তমান নিয়ে লড়াই করে না, সে লড়াই করলে চলে না, সে অতীত নিয়েও তাকে লড়াই শুরু করতে হয়। লেখিকার পোস্টের শেষ অংশ সবচেয়ে আবেগপূর্ণ। তিনি লিখেছেন যে বাংলাদেশ একটি বড় ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। এটি তার ব্যক্তিগত মতামত নয়, এটা বাঙালি জাতির মনের কথা। সবাই এর সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু তার লেখায় যে উদ্বেগ ফুটে উঠেছে সেটা সত্যি। বন্ধুরা, প্রত্যেক জাতির জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন তাদের সিদ্ধান্ত নিতে হয়, তারা কি ইতিহাসকে স্মরণ করবে নাকি ইতিহাসকে নতুন করে লিখতে চাইবে। বাংলাদেশ আজ সেই ধরনের এক বিতর্কিত সময়, একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করছে। শায়লা শবনমের এই পোস্টের প্রতিটি বক্তব্যের সঙ্গে সবাই হয়তো একমত হবেন না, তার দরকারও নেই, কিন্তু তার লেখার ভেতরে যে উদ্বেগ, যে কষ্ট, যে প্রশ্নগুলো আছে সেগুলোকে উপেক্ষা করা সহজ নয়। কারণ একটি দেশের ভবিষ্যৎ শুধু অর্থনীতি দিয়ে নির্ধারিত হয় না, সেটি নির্ধারিত হয় তার ইতিহাসের প্রতি সম্মান, নাগরিকদের পারস্পরিক আস্থা এবং মতভেদের মধ্যেও গণতান্ত্রিক সহাবস্থানের সক্ষমতা দিয়ে। বাংলাদেশ কোন পথে যাবে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের। ইতিহাস অবশ্যই সেই সিদ্ধান্তের সাক্ষী হয়ে থাকবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের চলার পথ তৈরি করতে হয়। ইতিহাসকে অস্বীকার করে যে জাতি বাঁচতে চায়, সেই আত্মবিস্মৃত জাতির জীবনে কিন্তু উন্মুক্ত আকাশ থাকে না, থাকে অতলান্ত খাদের অন্ধকার। যে দ্রুততার সঙ্গে বাংলাদেশ পতনের পথে, গোলামির পথে এগিয়ে চলেছে, তাতে আর দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কোথায় সেই ঘোড়সওয়ার? বিষ্ণুদেব কবিতার কথা মনে পড়ছে। কোথায় সেই ঘোড়সওয়ার যিনি জাতিকে আর এক গণজাগরণের মধ্য দিয়ে নিয়ে যাবেন সামনে? মানুষ কিন্তু অপেক্ষা করছে। জনসমুদ্রে জেগেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরাবালি আমি, দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোড়সওয়ার? ঘোড়সওয়ার শেখ হাসিনা, আপনি শুনতে পাচ্ছেন?